নমস্কার, চাঁদনি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনছেন একটি অসাধারণ গল্প, রাজমুকুট। সুরেলাকে শাস্তি শোনানোর খবর পুরো রানী মহলে ছড়িয়ে পড়ল। পাটরানীদের মধ্যে সমালোচনা শুরু হয়ে গেল। নাও, শশীকলা, মোহিনী আর উর্বশীর পর এবার আরো একজন পাটরানীকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু শশীকলাকে সুরেলা কেন মারল? কারণ শশীকলা মোহিনীর সঙ্গে তো মিলেছিল। সুরেলার ভয় ছিল একদিন ওরা দুজনে মিলে ওকে রাস্তা থেকে না সরিয়ে দেয়। এসব কথাবার্তার মধ্যে দিয়ে রানীমহলের হাওয়া গরম হচ্ছিল, কিন্তু কেউই সুরেলার সত্যিটা জানতো না। আর এই সত্যিটা মনের মধ্যে চেপে রেখে আজ সুরেলা দরবারে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। রাজ দরবারে আজ সমস্ত মন্ত্রী উপস্থিত ছিল। সুরেলার বাবা অর্থাৎ বীরেন্দ্র প্রতাপের রক্ষামন্ত্রী অসহায় দৃষ্টিতে বীরেন্দ্র প্রতাপ আর গার্গীকে দেখছিল। তখনই গার্গী বীরেন্দ্র প্রতাপকে ইশারা করল। তো বীরেন্দ্র প্রতাপ গম্ভীর স্বরে বলল, সুরেলা, যেহেতু তুমি নিজের অপরাধ নিজেই স্বীকার করেছ, সেই জন্য পুরো দরবারের রায় নিয়ে আমি তোমাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিচ্ছি। এই ব্যাপারে তোমার রাজ দরবারে কি কিছু বলার আছে? না মহারাজ, সুরেলা একইভাবে মাথা নিচু করে বলল, আমি এই শাস্তিতে রাজি আছি। আমি এই দরবারে আর কিছুই বলতে চাই না। এই কথা শুনে সুরেলার বাবার চোখ দিয়ে জল পড়তে লাগলো। কিন্তু তখনই দরবারে একটা উচ্চ কণ্ঠস্বর শোনা গেল, কিন্তু আমার এই শাস্তি মঞ্জুর নয়। সবাই চমকে দেখল সামনে চন্দ্রাবতী আসছিল। ওকে দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল। সুরেলা নিজেও এটা ভেবে ঘাবড়ে গেল যে চন্দ্রাবতীর জন্য ওর কলঙ্ক সবার সামনে কোথাও না এসে যায়। আমি সুরেলার ব্যাপারে অনেক কিছু বলতে চাই মহারাজ। চন্দ্রাবতী বীরেন্দ্র প্রতাপের সিংহাসনের সামনে দাঁড়িয়ে বলল। তা দেখে গার্গী মনে মনে রাগে ছটফট করতে লাগলো। চন্দ্রাবতী, ও নিজের দাঁত পিষতে পিষতে বলল, তোমার যা কিছু বলার বা করার আছে সেটা তুমি তো করে ফেলেছ। কাল তোমাকে সুরেলার সঙ্গে আলাদা কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তার পরিণতি কিছুই হয়নি। আর এখনো কিছুই পাওয়ার প্রত্যাশা নেই। সেজন্য দরবারের সময় নষ্ট করার পরিবর্তে এখান থেকে দ্রুত চলে যাও তুমি। কিন্তু চন্দ্রাবতী গার্গীর কথায় গুরুত্ব না দিয়ে বীরেন্দ্র প্রতাপকে বলল, আমি আপনাকে কিছু বলতে চাই মহারাজ। এখন আপনি ঠিক করুন যে সেটা আপনি ভরা দরবারের সামনে শুনতে চান নাকি একান্তে। চন্দ্রাবতীর এই কথায় যে হুমকি লুকিয়েছিল সেটা বীরেন্দ্র প্রতাপ আর গার্গী বুঝতে পারল। বীরেন্দ্র প্রতাপ অস্থির হয়ে উঠল আর গার্গীর দিকে তাকালো। গার্গীর মুখ রাগে উত্তপ্ত হয়ে লাল হয়ে গেল আর ও মনে মনে বলল, চন্দ্রাবতীর উদ্দেশ্য তো ঠিক মনে হচ্ছে না। যদিও সব মন্ত্রীদের সামনে সুরেলা সন্দীপ সিং এর অবৈধ সম্পর্কের কথা বলে দেয়, তাহলেও সুরেলার মৃত্যুদণ্ড তো নিশ্চিত। কিন্তু পুরো বিক্রমগড়ে আমাদের নাক কেটে যাবে। ও নিজেকে সামলে নিয়ে রাজদরবারে বলল, আপনারা সবাই কিছু সময়ের জন্য বাইরে যান।
সমস্ত মন্ত্রীরা দরবারের বাইরে যেতে লাগলো। কিছুক্ষণ পরে খালি দরবারে বীরেন্দ্র প্রতাপ, চন্দ্রাবতী, সুরেলা আর গার্গী ছাড়া কেউ রইল না। আমাকে এভাবে ধমক দিয়ে তুমি কি হাসিল করতে চাও? গার্গী নাগিনীর মতো ফোঁস করে উঠল। এই সুরেলার পক্ষ নিচ্ছ তুমি, যে আমার সম্মান ধুলোয় মিশিয়ে দিলে? একে বাঁচিয়ে তুমি ব্যভিচারিতাকে প্রশ্রয় দিচ্ছ? আজ্ঞে না, চন্দ্রবতী কঠিন স্বরে বলল। আমি শুধু এক নিরপরাধীর প্রাণ বাঁচাতে চাই। সুরেলা এই হত্যা করেনি। ও শুধু সন্দীপ সিং এর কথা শুনে পথভ্রষ্ট হয়েছিল মাত্র। আর সেই অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া পুরোপুরি অন্যায়। গার্গী রাগে নিজের আসন থেকে উঠে উচ্চস্বরে বলল, এখন তুমি আমাকে শেখাবে যে কোন অপরাধের কি শাস্তি দেওয়া উচিত হবে? সুরেলা বিবাহিত, অগ্নিসাক্ষী করে বড় কুমারকে স্বামী রূপে গ্রহণ করেছে। ওর মনে অন্য কোনো পুরুষের খেয়াল কি করে আসে? কেন? চন্দ্রাবতী ওর চোখে চোখ রেখে বলল, মহারাজেরও তো বিবাহ সুরেলার সঙ্গেই হয়েছে। উনিও তো অগ্নিসাক্ষী করেই সুরেলাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন। কিন্তু তা সত্ত্বেও উনি তো না জানি কত নারীর সঙ্গে নিজের মনোরঞ্জন করেছেন। চন্দ্রাবতীর এই কথায় বীরেন্দ্র প্রতাপ খুব অস্থির হয়ে উঠল। সুরেলাও অবাক হয়ে ওকে দেখছিল। গার্গীর রাগ সপ্তমে পৌঁছে গেল। চন্দ্রাবতী! গার্গী পাগলের মতো চিৎকার করে উঠল। চন্দ্রাবতী, তোর এত সাহস! তুই একটা সাধারণ পাটরানীর তুলনা মহারাজের সঙ্গে করছিস? এ কথা বলে গার্গী এগিয়ে এসে চন্দ্রাবতীকে চড় মারতে গেল, কিন্তু চন্দ্রাবতী দ্রুত ওর হাত ধরে ফেলল। ক্ষমা করবেন রাজমাতা, চন্দ্রাবতী দাপটের সঙ্গে বলল। আমি আপনার সঙ্গে তর্ক করছি তো তর্কের জবাব তর্ক দিয়েই দিন। এরকম দুর্বল মানুষ অথবা কাপুরুষের মতো গায়ে হাত তুলবেন না। চন্দ্রাবতীর এই স্পর্ধা দেখে গার্গী স্তম্ভিত হয়ে গেল। তারপর ঘৃণায় হাত সরিয়ে নিয়ে বীরেন্দ্র প্রতাপকে বলল, দেখছো বড় কুমার, কি বলছে এই নির্লজ্জ? এর মানে যেভাবে তোমার জন্য এত পাটরানী রাখা আছে, সেভাবেই এখন আমাকে পাটরানীদের মনোরঞ্জন করার জন্য পরপুরুষ রানী মহলে আনতে হবে? ছি ছি, কতটা নোংরা চিন্তাধারা এর! আমার তো এটা ভেবেই লজ্জা লাগছে। বীরেন্দ্র প্রতাপ মনে মনে রাগে ছটফট করছিল, তবু নিজেকে সামলে নিয়ে বলল, মা, আমার মনে হচ্ছে চন্দ্রাবতীর পুরো কথা ঠান্ডা মাথায় শোনা উচিত। তারপরই আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। গার্গীর জন্য এটা অনেক বড় হার হলো, কিন্তু এই সময় ও চাইলেও কিছু করতে পারল না। ধন্যবাদ মহারাজ, চন্দ্রাবতী নরম স্বরে বলল। রাজমাতা যা বলছেন আমি সেটা কখনোই চাই না। আমি তো শুধু এটা প্রমাণ করতে চাই যে সুরেলা যা করেছে তার পিছনের কারণটা কি ছিল। আপনি কখনো নিজেকে এই প্রশ্ন করেছেন যে বিবাহের পরে আপনি সুরেলার সঙ্গে কতটা সময় কাটিয়েছেন? বীরেন্দ্র প্রতাপ চুপ করে থাকলো। ও চন্দ্রাবতীর চোখে চোখ রাখতে পারল না। চন্দ্রাবতী আরো বলল, মহারাজ, সুরেলার জন্য আপনার অবজ্ঞা আর রানী মহলের ষড়যন্ত্রকারী পরিবেশ এতটাই কঠোর ছিল যে না চাইতেও সুরেলা ভুল পথে হাঁটতে শুরু করল। সুরেলার মনে একটা হীনমন্যতা সৃষ্টি হলো। ও মনে মনে আমাকে আর মোহিনীকে ঘৃণা করতে শুরু করলো। ও সম্পূর্ণ একা হয়ে গেল। আর এই অবস্থার সুযোগ নিয়েছিল ওই সন্দীপ সিং।
বীরেন্দ্র প্রতাপ সুরেলার দিকে তাকালো। ও তখনও মাথা নিচু করে কাঁদছিল। যখন যখন কেউ ডুবে যায় না মহারাজ, চন্দ্রবতী একটু ভাবুক হয়ে বলল, তখন একটা তুচ্ছ কাঠের আশ্রয় তার কাছে অমূল্য হয়ে যায়। সুরেলাও নিরাশা আর ঘৃণার সমুদ্রে ডুবে যাচ্ছিল মহারাজ। তখন ও সন্দীপ সিং এর হাত ধরে বাঁচতে চেয়েছিল, কিন্তু এটা ও শুধুমাত্র একবারই করেছিল। আবারও এমন কিছু করার ইচ্ছা ওর একেবারেই ছিল না। চন্দ্রাবতী নিজের কথা শেষ করলো আর জিজ্ঞাসু দৃষ্টিতে বীরেন্দ্র প্রতাপের দিকে তাকালো। বীরেন্দ্র প্রতাপ খুব গম্ভীর হয়ে গিয়েছিল, কিন্তু রাগে ছটফট করছিল গার্গে। অবশ্যই সুরেলা নিরপরাধ। কিছুক্ষণ চুপ করে থাকার পর বীরেন্দ্র প্রতাপ নিজের সিদ্ধান্ত জানিয়ে বলল, কিন্তু ও একটা ভুল করেছে। ও শশীকলার মৃত্যুর রহস্য এতদিন লুকিয়ে রেখেছিল। ও যদি আগেই সব বলে দিত তো আজ এই সব কিছু হতোই না। এর জন্য চন্দ্রাবতীকে শশীকলার হত্যার দোষারোপ নিতে হয়েছিল। ওর কথা শেষ হওয়ার আগেই গার্গী তিক্ততার সঙ্গে বলল, তাহলে তুমি কি এখন সুরেলাকে এভাবেই ছেড়ে দেবে, কোনো শাস্তি না দিয়ে? কখনোই নয় কুমার। এই পাপী সুরেলা তো আমাদের রানী মহলে একেবারেই থাকবে না। আর যদি সেটা তুমি মেনে না নাও, তাহলে আমি এক্ষুনি রানী মহল ছেড়ে আমার মহলে ফিরে যাব। বীরেন্দ্র প্রতাপ খুব সমস্যায় পড়ে গেল, কিন্তু চন্দ্রাবতী মনে মনে গার্গীর এই জেদ দেখে রেগে যাচ্ছিল। তখনই সুরেলা ওর কাছে এসে উদাস মনে বলল, মহারানী মা, আমি যে পাপ লুকিয়ে রেখেছিলাম আজ সেটা মহারাজ আর রাজমাতার সামনে এসে গেল। তাই আপনি আর আমার পক্ষ নেবেন না। মৃত্যুদণ্ডই আমার একমাত্র প্রায়শ্চিত্ত। একথা শুনে চন্দ্রাবতী কিছু ভাবল আর বীরেন্দ্র প্রতাপকে বলল, মহারাজ, এই পাপের প্রায়শ্চিত্তের একটা রাস্তা আছে, তীর্থযাত্রা। আপনার মনে আছে রাজমাতা আমাকে তীর্থযাত্রায় পাঠাতে চেয়েছিলেন? আমরা তো সুরেলাকে এই তীর্থযাত্রায় পাঠাতে পারি। তীর্থ করায় বড় বড় পাপও ধুয়ে যায়। কি রাজমাতা, ঠিক বললাম না আমি? গার্গী ওর ওই চালাকি দেখে স্তম্ভিত হয়ে গেল। কতটা চালাকি করে সুরেলার প্রাণ বাঁচানোর উপায় বার করে দিল চন্দ্রাবতী। বীরেন্দ্র প্রতাপ মনে মনে হাসল। তারপর ও গার্গীকে বলল, আমার তো চন্দ্রাবতীর এই প্রস্তাব খুব ভালোই লাগছে মা। আমার এতে সম্মতি আছে। আমি এই মুহূর্তে সুরেলা তীর্থযাত্রার ব্যবস্থা করছি। একথা বলে ও দরবার থেকে বাইরে বেরিয়ে গেল। চন্দ্রাবতীর ঠোঁটে একটা হাসি ফুটল। ও এগিয়ে এসে সুরেলাকে জড়িয়ে ধরল, আর গার্গের মুখ দেখার মতো ছিল। দেখতে দেখতে পুরো রাজমহলে এ খবর ছড়িয়ে পড়ল যে শশীকলার হত্যা করার অপরাধ থেকে মহারাজ সুরেলাকে রেহাই দিয়েছেন। সবাই এই কথা শুনে অবাক হয়ে গেল, কিন্তু পাটরানীরা সমালোচনা করতে ছাড়ল না। সবাই এর কারণ জানার জন্য উদ্গ্রীব হয়ে উঠল। বিকেল হওয়ার সাথে সাথেই সুরেলা তীর্থযাত্রার জন্য প্রস্তুত হলো। চন্দ্রাবতীর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য ওর ঘরে এলো। মহারানী মা, ও লজ্জিত হয়ে বলল, আপনাকে বুঝতে অনেক বড় ভুল করেছি আমি। অন্য পাটরানীদের মতো আপনাকে কত ঘৃণা করেছি আমি, কিন্তু তাও আপনি আমাকে আলিঙ্গন করে কাছে টেনে নিলেন
আপনি সত্যিই মহান। চন্দ্রাবতী হেসে বলল, আমাকে মহান বলে তুমি আমায় লজ্জা দিও না সুরেলা। আমি যেমন আছি সেরকমই ঠিক আছি। তোমার ফিরে আসার অপেক্ষা করব আমি। মাঝে মাঝে তুমি আমাকে তোমার কুশল সংবাদ পাঠাতে ভুলো না কিন্তু। একথা বলে চন্দ্রাবতী সুরেলাকে আলিঙ্গন করে বিদায় করতে চাইল। তখনই সুরেলা ইতস্তত করে বলল, মহারানীমা, ওই উর্বশীর মৃত্যু মোহিনীর জন্যই হয়েছে, কিন্তু মোহিনীর সেরকম কোনো উদ্দেশ্য ছিল না। যখন ও ওর সঙ্গে দেখা করতে লুকিয়ে লুকিয়ে একান্ত মহলে গিয়েছিল, তখন কোনো একটা ব্যাপারে উর্বশীকে খুব খারাপ কথা বলেছিল। এরই মধ্যে ও রাগের মাথায় উর্বশীকে ধাক্কা মেরেছিল, যার ফলে উর্বশী পড়ে গিয়েছিল আর ওর মাথা থেকে রক্ত বেরোচ্ছিল। রক্ত দেখে মোহিনী ওখান থেকে ভয় পেয়ে পালিয়ে গেছিল। চন্দ্রাবতীর একটা ঝটকা লাগলো। তুমি কি করে জানলে সুরেলা? চন্দ্রাবতী দ্রুত জিজ্ঞাসা করল, তুমি কি এটা দেখেছিলে? না মহারানীমা, সুরেলা জবাব দিল, আমি কিচ্ছু দেখিনি, কিন্তু এসব কথা মোহিনী ওর বাবাকে বলছিল, আর সে কথা আমার কিন্নর প্রমীলা শুনেছিল। চন্দ্রাবতী ভাবতে লাগলো। তখনই ওর কিছু মনে পড়ল। ও সুরেলাকে জিজ্ঞাসা করল, আচ্ছা সুরেলা, যে রাতে শশীকলার হত্যা হয়েছিল সেই রাতে তো ওর ঘর থেকে সাদা চন্দনের আতরের গন্ধ বের হচ্ছিল। আর তোমার মনে আছে এক রাতে একজন অজানা লোক আমাকে অচেতন করে একটা অন্ধকার সুড়ঙ্গে বন্ধ করে দিয়েছিল? সেও সাদা চন্দনের আতর ব্যবহার করে। তুমি কি এ ব্যাপারে কিছু জানো? সুরেলা কিছু ভেবে বলল, সেই অজানা লোকটার ব্যাপারে তো আমি কিচ্ছু বলতে পারবো না মহারানীমা, কিন্তু সন্দীপ সিংহ সাদা চন্দনের আতর ব্যবহার করত। ও আমাকেও সেটা উপহার দিয়েছিল। চন্দ্রাবতী আর কিছু জিজ্ঞেস করলো না, কিন্তু ওর মনে বহু পুরনো প্রশ্ন মাথা চাড়া দিয়ে উঠতে লাগলো, যার উত্তর এখনো ও জানতে পারেনি। কিছুক্ষণ পর যখন সুরেলা ওখান থেকে চলে গেল, তখন সোনাল ছুটতে ছুটতে এলো। মহারানীমা, ও হাঁপাতে হাঁপাতে বলল, একটু এটা দেখুন। ও চন্দ্রাবতীর হাতে একটা ছোট সিন্দুক ধরিয়ে দিল। চন্দ্রাবতী সিন্দুক খুলে চমকে উঠল। সিন্দুক খোলার সঙ্গে সঙ্গে সমস্ত ঘর অতীব সুন্দর সুগন্ধে ভরে গেল। সিন্দুকের ভিতরে মখমলের কাপড়ে জড়ানো একটা ছবি রাখা ছিল। ছবিটা খুলে দেখে সোনাল বলল, হায় হায় মহারানীমা, এ তো আপনার ছবি। আর কি সুন্দর করে এঁকেছে। চন্দ্রাবতীরও তো বিস্ময়ের কোনো সীমা পরিসীমা রইল না। সত্যি সত্যি ওই ছবি ওরই ছিল। ছবিতে খুব দামি পোশাকে আর দামি অলংকারে ওকে খুব সুন্দর দেখাচ্ছিল। তোমাকে এটা কে দিল সোনাল? ও জিজ্ঞাসা করলো। তো সোনাল অস্থির হয়ে বলল, আরে আমি তো নিজেই তাকে খুঁজছি মহারানীমা, আর এটা কেউ দেয়নি। কেউ বোধহয় লুকিয়ে আমার ঘরে রেখে গিয়েছিল। তার কথা শুনেই চন্দ্রাবতীর মনে হঠাৎ সওদাগর উমেশ চন্দ্রের চেহারা ফুটে উঠল। এ ঠিক ওরই কাজ, আর এ কোনো সওদাগর হতে পারে না। আমাকে এর আসল পরিচয় জানতেই হবে। হঠাৎ ঘরে বীরেন্দ্র প্রতাপ প্রবেশ করল। সোনাল অত্যন্ত ঘাবড়ে গেল। ভয়ে চন্দ্রাবতীর হাত কেঁপে উঠল। তো সেই ছবিটা ওর হাত থেকে নিচে পড়ে গেল। বীরেন্দ্র প্রতাপের চোখ যখন ওই ছবির উপর পড়ল, তখন ওর ভ্রু কুঁচকে গেল।
তো এই ছবি দেখে এবার কি হবে বীরেন্দ্র প্রতাপের প্রতিক্রিয়া? সত্যিই কি এই ছবি সওদাগর উমেশচন্দ্র পাঠিয়েছিল? ও কি সত্যি সত্যি কোনো সওদাগর, নাকি অন্য কিছু? জানার জন্য শুনতে থাকুন রাজ মুকুট, এক ঐতিহাসিক প্রতিশোধ, শুধুমাত্র চাঁদনির সঙ্গে, চাঁদনি চ্যানেলে।